একজন ডক্টরের কর্তব্য অসুস্থ মানুষকে সুস্থ করা, সুস্থ মানুষকে অসুস্থ করা না। তাই বলছি বোরকাটা পরে নে। আমি চাই না তোর এই পেতনি মার্কা চেহারা দেখে মানুষ হার্ট অ্যাটাক করুক। যুব সমাজ ধ্বংস করার জন্য তোদের মতো পেতনি মার্কা চেহারার মেয়েরাই যথেষ্ট। আপনি কি মিন করছেন? আমি তো জানতাম তুই শুধু ম্যানারলেস, এখন দেখি তুই গাদিও। তোর এই চেহারা দেখে যে কোনো ছেলে ভয়ে হার্ট অ্যাটাক করবে। আমি একজন দায়িত্ববান ডক্টর হয়ে কিছুতেই এই রিস্কটা নিতে পারি না। আপনি তো ছেলে, তাই না? অবশ্যই। তোর কোনো সন্দেহ আছে? আগে সন্দেহ ছিল না, কিন্তু এখন সন্দেহ হচ্ছে। আপনি যদি ছেলে হতেন অবশ্যই আমাকে দেখে হার্ট অ্যাটাক করতেন, তাই নয় কি? আপনি আমাকে দিনরাত 24 ঘন্টা নিজের চোখের সামনে দেখছেন, কিন্তু আপনি একদম সুস্থ, কোনো অ্যাটাক ফ্যাটাক হয়নি। আমার হার্ট অন্য সব ছেলেদের হার্টের মতো দুর্বল না। আমার হার্ট অনেক স্ট্রং। আর ছোটোবেলা থেকে এই পেতনি মার্কা চেহারা দেখে আসছি, এখন আর ভয় করে না। আপনি সোজা কথা সোজাভাবে বলতে পারেন না। আমি বাঁকা করে কখন কথা বললাম? আমি এক পা করে ওনার দিকে এগিয়ে যেতে লাগলাম। ঠিক ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। হাত দিয়ে ওনার শার্টের বোতাম নড়াচড়া করতে করতে বললাম, আপনি জেলাসির জন্য এসব করছেন, তাই না? কিসের জেলাসি? আমি জানি আজকে আমাকে ভীষণ সুন্দর লাগছে। আমার পেতনি মার্কা চেহারা দেখে নয়, আমার রূপের আগুনে ছেলেরা হার্ট অ্যাটাক করবে, যেটা আপনি সহ্য করতে পারবেন না। আপনি চান না আমার সৌন্দর্য আপনি ব্যতীত অন্য কেউ দেখুক। আমি ঠিক বলছি না? না, ভুল বলছিস। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি নিচের গাড়িতে তোর জন্য অপেক্ষা করছি। কথাটা বলেই উনি এলোমেলো হয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসলাম। আর সময় নষ্ট না করে বোরকাটা পরে নিলাম। হিজাব পরে সুন্দর করে মুখ ঢেকে নিলাম। তারপর ব্যাগটা নিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। আম্মু কিচেনে ছিল। আম্মু, আমি আসছি। আচ্ছা, সাবধানে যাস। আরিয়ান ভাইয়ার ড্রাইভিং সিটে বসে আছে। আমি দৌড়ে গিয়ে ওনার পাশের সিটে বসে পড়লাম। সিট বেল্ট লাগাতেই উনি গাড়ি স্টার্ট করে দেন। আমি কিছু বলতে যাব তার আগে ওনার ফোন বেজে ওঠে। উনি ফোনটা রিসিভ করলেন। এক হাতে ডাইভ করছেন, অন্য হাতে ফোন কানে ধরে রেখেছেন। উনি কথা বলায় ব্যস্ত। আমার বোরিং লাগছে। আমি গাড়ির কাজ নামিয়ে ব্যস্ত নগরীর দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। কেউ অফিসে যাচ্ছে, কেউ বাজার করে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, কেউ পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ছুটে চলেছে এই ব্যস্ত নগরীতে। কেউ মা বাবার সাথে স্কুলে যাচ্ছে, কেউ বন্ধুদের সাথে হই হুল্লোড় করে রাস্তা মাতিয়ে স্কুল কলেজ যাচ্ছে, কেউ বা নিজের ভালোবাসার মানুষের হাত ধরে হেঁটে যাচ্ছে। সবাই সবার মতো ব্যস্ত। কারো দিকে কারো তাকানোর সময় নেই। হঠাৎ করে আমার চোখ যায় রাস্তার পাশের ফুচকার দোকানে। আমার চোখ দুটো চল করে ওঠে। একটা মানুষ এত নিখুঁতভাবে কীভাবে অভিনয় করতে পারে? কারো মন, ফিলিংস, ভালোবাসা নিয়ে খেলতে এদের বুক কাঁপে না? নিহানকে একটা মেয়ে ফুচকা খাইয়ে দিচ্ছে। মেয়েটার মুখ অবশ্য দেখা যাচ্ছে না, হয়তো তার সুন্দরী স্মার্ট বউ। নতুন ভালোবাসাকে নিয়ে সুখেই আছে। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আমি অভিশাপ দিচ্ছি না। রিভেঞ্জ অফ নেচার বলতেও একটা কথা আছে। প্রকৃতি ঠিক প্রকৃতির নিয়মে প্রতিশোধ নিয়ে নেয়। হুট করে আরিয়ানের গাড়ি ঘুরিয়ে নেওয়ায় আমার ভাবনায় ছেদ ঘটে। গাড়ি বাসার দিকে যাচ্ছে। হঠাৎ করে উনি ভার্সিটির দিকে না গিয়ে বাসার দিকে যাচ্ছেন। ওনাকে প্রশ্ন করতে গিয়েও থেমে যায় ওনার মুখ দেখে। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি ভীষণ রাগ করে আছে।
আমি মনের মাঝে একরাশ সাহস জুগিয়ে কিছু বলতে যাব, তার আগেই উনি হাত দিয়ে আমাকে থামিয়ে দিলেন। কোনো প্রশ্ন নয়, চুপচাপ বসে থাক। দাঁতে দাঁত চেপে বললেন। আমিও আর কথা বাড়ালাম না। গাড়ি এসে থামে বাসার সামনে। উনি গাড়ির দরজাটা খুলে দেন। আপনি বাসায় যাবেন না? না, আর কিছু কাজ আছে। তুই বাসায় যা, আজকে সারাদিন রুম থেকে বের হবি না, কেউ ডাকলেও না। এখনই প্রশ্ন করা শুরু করবি জানি, তার আগেই আমি চলে যাই। আমি গাড়ি থেকে নামতেই উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে একটানে গাড়ি নিয়ে চলে যায়। আমি ব্যাককলের মতো কিছুক্ষণ ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। এতক্ষণ ধরে কি হলো কিছুই মাথায় ঢুকছে না। উনি নিজে ভার্সিটির যাওয়ার কথা বললেন, আবার উনি নিজে ভার্সিটি নিয়ে গেলেন না। আজব, উনি হঠাৎ এভাবে রেগে গেলেন কেন? সকাল থেকে সব কিছু তো ঠিকই ছিল। আমি আর এখানে দাঁড়ালাম না, বাসার ভিতরে চলে এলাম। কিরে আরশি, চলে এলি কেন? মাত্রই তো ভার্সিটি গেলি, এখনই ফিরে এলি? ভার্সিটি যাওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি। তোমার হিটলার ছেলে অর্ধেক রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে গেছেন। কেন রে, কিছু হয়েছে? আরিয়ান কোথায়? কিছুই হয়নি। তোমার ছেলে কাউকে কিছু বলে করে, নিজের মর্জি মতো চলে। গাঁটতেরা লোক একটা। যাওয়ার আগে শুধু বলে গেছে কাজ আছে। আরিয়ান কারণ ছাড়া কিছু করে না। এটা করার পিছনেও নিশ্চয়ই কোনো বড় কারণ আছে, তাই এমন করছে। তুমি আর তোমার ওই ঘাটতেরা ছেলের হয়ে সাফাই গাইতে এসো না। অনেক ঘাটতেরা দেখছি, কিন্তু তোমার ছেলের মতো আর একটা ঘাটতেরা আমি জীবনেও দেখিনি। বিকেলবেলা বিছানায় আধশোয়া হয়ে কাজী নজরুল ইসলামের উপন্যাস পড়ছিলাম। উপন্যাসটির নাম মৃত্যু ক্ষুধা। মাত্রই পড়ার জন্য বইটা হাতে নিয়েছি। মাত্র 2 থেকে 3টা লাইন পড়ছে, হুট করে কেউ আমার হাত থেকে বই কেড়ে নেয়। আমি বিরক্ত হয়ে চোখ তুলে তাকাই। আমার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। সারাদিন শুধু উপন্যাস পড়া, তাই না? আজকে উপন্যাসের বই তো কালকে আরেক উপন্যাসের বই। পড়াশোনাটা কে করবি শুনি? পড়াশোনা করি তো। আমি তো দেখি না। যখনই তোকে বই হাতে দেখি তখনই তোর হাতে শুধু উপন্যাসের বই দেখতে পাই। যতটা মনোযোগ দিয়ে উপন্যাসের বই পড়িস, ততটা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে আমি শিওর তুই ভার্সিটি টপার থাকতি। এসব বাসন আপনি আপনার পেশেন্টকে দিয়ে দিন। একদম আমার কানের কাছে এসে ট্যাপ রেকর্ডার চালু করবেন না। আমার বইটা আমাকে দিন। চুপ বেয়াদব। এখন তুই কোনো উপন্যাসের বই পাবি না। চুপচাপ গিয়ে পড়তে বস। আমি ফ্রেশ হয়ে এসে যেন তোকে পড়ার টেবিলে পাই। কথাগুলো বলে উনি কাভার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশ রুমে চলে গেলেন। যাওয়ার আগে অবশ্য একটা ধমক দিয়ে গেছেন। এদিকে আমি ওনার এক ধমকে ভয়ে চুপসে গেছি। অজ্ঞতা পড়তে বসলাম। উনি ফ্রেশ হয়ে এসে আমার সামনে বসে ঠিক 12টা পর্যন্ত পড়ালেন। 12টা বাজতে উনি আমাকে ডিনার করার জন্য নিয়ে গেলেন। খাবো কি করে? ঘুমের জন্য চোখ খুলে রাখা দায় হয়ে গেছে। প্রমাণ দিবি না তোর ভালোবাসার? তুই তো আমাকে ভালোবাসতে শুরু করেছিস, তাহলে ভালোবাসার প্রমাণ দে। আমিও দেখতে চাই আমার আয়না আমাকে কতটুকু ভালোবাসে। কথাগুলো বলে উনি আমার সামনে খাবার রাখলেন। উনি নিজেও খাবার নিলেন। আমার তো এখন খাবার মুড নেই। আমার তো এখন ঘুমোতে ইচ্ছে করছে। উনি চেয়ার থেকে উঠে আবার কিচেনে চলে গেলেন।
উনি যেতেই খাবারের প্লেটটা সরিয়ে টেবিলে মাথা রেখে শুয়ে পড়লাম। যখনই চোখ দুটো লেগে আসছিল তখন ইনি চিৎকার শুরু করে দিলেন। চিৎকার করছেন না, তবে আমার কাছে চিৎকারই মনে হচ্ছে। রাতে কেউ আস্তে কথা বললেও জোরে শোনা যায়, কারণ রাতের পরিবেশ থাকে নিস্তব্ধ। তুই খাবার সরিয়ে রেখে টেবিলে মাথা রেখে শুয়ে আছিস কেন? আমার খুব ঘুম পাচ্ছে, এখন খেতে ইচ্ছে করছে না। আপনি গিলতে থাকেন, আমি ঘুমোতে যাই। তোকে একদিন না করছি না এসব ভাষা ইউজ করবি না। আরেকদিন যদি বলিস এমন থাপ্পড় দিব যে এসব ভাষা তো ভুলবিও, সাথে তোর বাপের নামও ভুলে যাবি। ধমক দিয়ে। আপনি সবসময় আমাকে শুধু ধমকান কেন? আমার একটুও ভালো লাগে না। তুই আমার কথা শুনলেই তো আর ধমক দিতে হয় না। তুই তো আবার বিশ্ববিখ্যাত ঘাটতেরা। জন্মের পর থেকেই ঠিক করে রেখেছিস আরিয়ান নামক এই ব্যক্তিটার কথা জীবনেও শুনবি না। এখন কথা না বলে চুপচাপ খা। খেতে আলসেমি লাগছে, আপনি খাইয়ে দিন না, প্লিজ প্লিজ। উনি বিরক্ত হয়ে আমাকে খাইয়ে দিতে লাগলেন, নিজেও খেতে লাগলেন। আমার খাওয়া শেষ হতে আমি রুমে চলে আসলাম। উনি সব কিছু গুছিয়ে রাখতে গেলেন। খাওয়া কমপ্লিট পরই ঘুম চলে গেছে। আমি বেলকনিতে চলে গেলাম। শো শো করে বাতাস বইছে, তার সাথে তাল মিলিয়ে উঠছে আমার চুল। বাতাসের গতি বাড়ছে, হয়তো বৃষ্টি অথবা ঝড় আসার পূর্ব লক্ষণ। হঠাৎ করে দুইটা হাত আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। জানি এটা আরিয়ান। ওনার শ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। উনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, প্রমাণ দিবি না তোর ভালোবাসার? তুই তো আমাকে ভালোবাসতে শুরু করেছিস, তাহলে ভালোবাসার প্রমাণ দে। আমিও দেখতে চাই আমার আয়না আমাকে কতটুকু ভালোবাসে। ওনার কথা শুনে আমার ভিতরে শীতল হাওয়া বয়ে গেল। ওনার ছোঁয়ায় আমি ফ্রিজড হয়ে গেছি। নড়াচড়া করার শক্তিটুকুও পাচ্ছি না। উনি আমার কানের লতিতে কামড় দিলেন। কিরে, দিবি না তোর ভালোবাসার পক্ষে প্রমাণ? কি প্রমাণ দিব? তুই কি বাচ্চা? এটাও জানিস না ভালোবাসার প্রমাণ কি করে দিতে হয়? চল আজকে তোকে আমি শিখাই ভালোবাসার প্রমাণ কি করে দিতে হয়। হুট করে উনি আমাকে কোলে তুলে নেন। আমি পড়ে যাওয়ার ভয়ে ওনার গলা জড়িয়ে ধরি। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমাকে নিয়ে রুমে চলে আসলেন। আমাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও আমার উপর শুয়ে পড়লেন। তারপর স্লো ভয়েসে বললেন, আবার যদি বৃষ্টি নামে আমিই তোমার প্রথম হব, লেপ্টে যাওয়া শাড়ির মতো অঙ্গে তোমায় জড়িয়ে রব। ওনার কথাগুলো বলার পরই বৃষ্টি নামে ঝুম বৃষ্টি। ওনার চোখে আমি নেশা দেখছি, আমাকে কাছে পাবার নেশা। কিন্তু আমার যে কিছু সময় চাই। হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকায়। আমি ভয়ে ওনাকে জড়িয়ে ধরি। পরপর কয়েকবার বিদ্যুৎ চমকায়, কারেন্ট চলে গেল। রুম জুড়ে অন্ধকার। উনি শক্ত করে আমাকে নিজের সাথে জড়িয়ে নিলেন। বাইরের প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। জানালা খোলা থাকায় বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে। উনি আমাকে নিজের সাথে মিশিয়ে নিলেন। তারপর উনি উপহার দিলেন আমাকে একটা ভালোবাসার রাত। মনোমুগ্ধকর আজানের ধ্বনি কানে আসতেই ঘুম ভেঙে যায়। নিজেকে আবিষ্কার করি আরিয়ানের বুকের উপর। ওনার হৃদস্পন্দন অনুভব করতে পারছি। কেমন যেন একটা দগদগ শব্দ করছে, শুনতে ভালোই লাগছে। মনে হচ্ছে ওনার প্রত্যেকটা হৃদস্পন্দন যেন আমারই নাম নিচ্ছে। আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি উঠে পড়লাম। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম। তারপর ওনাকে ডেকে দিলাম। উনিও শাওয়ার নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলেন। আমিও নামাজটা পড়ে নিলাম। প্রচুর ঘুম পাচ্ছে গতকাল রাতে দেরিতে ঘুমানোর জন্য। আর কিছু না ভেবে আবার শুয়ে পড়লাম। অল্প কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়লাম।
ঘুম ভাঙল 7:30। রুমে আরিয়ানকে দেখতে পেলাম না, ওয়াশরুমেও নেই, ব্যালকনিতেও নেই। আমি তাড়াতাড়ি রুমের বাইরে গেলাম, কিন্তু ড্রয়িং রুমে কেউ নেই। আব্বু আম্মুর রুমে গিয়ে দেখলাম আম্মু ঘুমোচ্ছে, আনহা হয়তো প্রাইভেটে গেছে। আনহার প্রাইভেট সকাল 6:30 থেকে। আমি আবার রুমে আসলাম। আব্বু আর আরিয়ান কি এখনো মসজিদ থেকে আসেনি? ড্রেসিং টেবিলের আয়নার সামনে একটা সাদা কাগজ ঝুলছে। কাগজে মেবি কিছু লেখা আছে, কিন্তু এটা কে এখানে রাখলো? আমি তো রাখিনি, আরিয়ানকেও রাখতে দেখিনি। নামাজ পড়ার আগেও তো আয়নায় এমন কিছু দেখিনি। আমি যখন ঘুমিয়েছিলাম, আরিয়ানের অবর্তমানে কেউ কি আমাদের রুমে আসছিল? আমি তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের সামনে গেলাম, কাগজটা হাতে নিলাম। এটা তো আরিয়ানের লেখা। ওনার ডায়েরি পড়তে পড়তে ওনার লেখা খুব ভালো করে চিনে গেছি। উনি তাহলে বাসায় এসেছিলেন। আয়না, আজকে আমি ভীষণ খুশি। তুইও আমাকে ভালোবাসতে শুরু করেছিস, এটা বুঝতে পারছি। আমি কালকে রাতের কথা জীবনেও ভুলব না। আমার জীবনে শ্রেষ্ঠ রাত ছিল। আজকে নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। অবশেষে আমার একতরফা ভালোবাসা সফল হলো। এইগুলো তোকে লিখে নয়, মুখে বলতাম, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না। হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি কল আসছিল, তাই চলে যেতে হলো। তোকে জাগাইনি, কারণ তোর ঘুমন্ত নিষ্পাপ মুখটা দেখে আর জাগাতে ইচ্ছে করেনি। আমি আর আব্বু চলে গেলাম। তুই খাওয়া দাওয়া করে ভার্সিটি চলে যাস, আম্মুকে ডাকিস না। আমার মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়েছে। ভার্সিটিতে বোরকা পরে যাবি, সাবধানে ভার্সিটি যাবি, আর ভার্সিটিতে পৌঁছে আমাকে একটা ফোন দিবি, মনে থাকে যেন। ইতি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। শেষ লাইনটা পড়ে আমি ফিক করে হেসে দিলাম। উনিও মজা করতে পারেন, আমার কল্পনার বাইরে ছিল। আমি ওনাকে ছোটবেলা থেকে ভাইয়াকে ছাড়া আর অন্য কারোর সাথে মজা করতে দেখিনি। উনি নিজেকে বাইরে থেকে সবসময় কঠিন মানুষ প্রমাণ করতে চান। সবসময় বাইরের মানুষ কাছে নিজেকে গম্ভীর প্রমাণ করতে চান। একটা মানুষের কত রকম রূপ হতে পারে তা আরিয়ানকে না দেখলে বুঝতে পারতাম না। আমি ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। ব্রেকফাস্ট করে বোরকাটা পরে বেরিয়ে পড়লাম বাসা থেকে। রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। তখনই আমার সামনে এসে একটা গাড়ি থামে। গাড়িটা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এটা আরিয়ানের গাড়ি। আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বললেন, মামুনি, গাড়িতে ওঠো। আরিয়ান বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে ভার্সিটি পৌঁছে দেওয়ার জন্য। আমি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণের মাঝে আমি পৌঁছে যাই ভার্সিটির সামনে। আমি গাড়ি থেকে নেমে আরিয়ানকে ছোট করে টেক্সট করে দিলাম, আমি সাবধানে পৌঁছে গেছি। সাথে সাথে আরিয়ান ফোন দেয়। আমি তোকে টেক্সট করতে বলছি? আমি তোকে ফোন দিতে বলছিলাম। একই তো হলো। না হলো না, এখনই ভিডিও কল দে। এখন ভিডিও কলে কেন দিব? আমি দিতে বলছি দিবি। আমি ভিডিও কল দিলাম। উনি আশেপাশে কিছু একটা খুঁজলেন, তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। যা, এখন ক্লাসে যা। কথাটা বলেই উনি কল কেটে দিলেন। আমি জানি উনি কেন ভিডিও কল দিতে বলেছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাসে ঢুকলাম। একা একাই ক্লাস করলাম, আমার একটা ফ্রেন্ডও আসেনি। ক্লাস শেষ যখন ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা পরিচিত কণ্ঠস্বর শুনে থেমে যাই। এটা আমার বহু পরিচিত কণ্ঠ। একসময় এই কণ্ঠটা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম। শত মন খারাপ থাকলেও এই কণ্ঠটা শুনলে মন ভালো হয়ে যেত। এই কণ্ঠটা শুনলে শুধু ঘৃণা হয়, ঘৃণা। নিহান আমার অনেকটা কাছে চলে আসছে। আমি হাঁটা দিলাম, দাঁড়ালাম না। নিহান আমাকে ডাকছে, কিন্তু আমি
সাড়া দিলাম না। হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম। একসময় নিহানের সাথে না পেরে একমতো দৌড়ে ক্যাম্পাস থেকে বের হয়ে এলাম। আঙ্কেল আগে থেকেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। নিহান আমাকে দাঁড়াতে বলছে, গাড়িতে উঠতে বারণ করছে। আমি নিহানের কথা না শুনে আঙ্কেলকে গাড়ি স্টার্ট দিতে বললাম। আমি নিহান নামক লোকটার মুখ দেখতে চাই না। গাড়ি চলছে আপন গতিতে। আমি একবারের জন্য পিছন ফিরে তাকালাম না। দাদুর কাছে শুনেছিলাম পিছন ফিরে তাকালেই মায়া বাড়ে। মায়া বড্ড খারাপ জিনিস। কাউকে ধ্বংস দেওয়ার জন্য মায়া জিনিসটাই যথেষ্ট। কিছুক্ষণের মাঝে বাসার সামনে গাড়ি থামলো। আমিও গাড়ি থেকে নেমে বাসার ভিতর ঢুকে পড়লাম। কলিং বেল বাজাতেই আনহা এসে দরজা খুলে দিল। আনহা আমাকে দেখে মুচলি হাসলো। বিনিময়ে আমিও আলতো হাসলাম। তারপর আনহাকে পাশ কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম। আনহা দরজা লাগিয়ে দিল। আমি তাড়াতাড়ি রুমে চলে এলাম। না হলে এখনই আনহা ভার্সিটিতে কি হয়েছে এসব শোনার জন্য আমাকে পাগল করে দিত। আমার এখন একদম গল্প করার ইচ্ছা নেই। নিহান মুড নষ্ট করে দিয়েছে। ব্যাগটা রেখে বোরকা খুলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। শাওয়ার নিতে হবে, প্রচুর গরম লাগছে। শাওয়ার নিলে মনটাও ফুরফুরে হয়ে যাবে। প্রায় 40 মিনিট শাওয়ার নিলাম। ভেজা জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেলাম। কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে আবার ফ্ল্যাটে এলাম। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ফ্ল্যাটের দরজাটা হা করে খোলা। আমার স্পষ্ট মনে আছে যাওয়ার সময় আনহাকে বলে গিয়েছিলাম দরজাটা লাগিয়ে দিতে, কিন্তু এ বজ্জাত মেয়ে লাগায়নি। 1 মিনিট আমি তো দরজাটা চাপিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম। ফ্ল্যাটে আবার ছোট ঢুকে নিত। আমি তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম যাতে চোর বাইরে যেতে না পারে। ড্রয়িং রুমের প্রতি কোণা ভালো করে খুঁজলাম, কাউকে পেলাম না। কিচেনটাও খুঁজে দেখলাম। তারপর প্রতিটা রুম চেক করলাম, কিন্তু চোর খুঁজে পেলাম না। হুট করেই মনে পড়লো আমি সবার রুম চেক করলেও নিজের রুমটাই চেক করিনি। দৌড়ে রুমে গেলাম। রুমে গিয়ে বুঝলাম রুমে চোর না আসলেও টর্নেডো এসেছিল। আরিয়ানের বিছানার ওপর মাথা নিচু করে বসে আছেন, 2 হাত দিয়ে চুল ধরে টানছেন। আরিয়ানকে এই সময় বাসায় দেখে আমি কিঞ্চিত অবাক হয়েছি। উনি এত তাড়াতাড়ি আজকে হসপিটাল থেকে চলে এলেন। এভাবে 2 হাত দিয়ে চুল ধরে টানছেন কেন? মাথা ব্যথা করছে? কিন্তু মাথা ব্যথা করলে রুমে জিনিসপত্র ভাঙচুর করেছেন কেন? কি হয়েছে? উনি কি রেগে আছেন? কিন্তু কার উপর? আমার উপর? কিন্তু আমি তো রাগ করার মতো কিছু করিনি আজকে। ওনার কথা অনুযায়ী ভার্সিটিতে বোরকা পরে গিয়েছি। ওনাকে কি জিজ্ঞেস করব? হঠাৎ উনি আমার দিকে তাকালেন। ওনার চোখ দেখে আমি ভয়ে আঁতকে উঠলাম। উনি যে ভীষণ রেগে আছেন সেটা ওনার চোখে বলে দিচ্ছে। এখানে থাকা মানে নিজের বিপদ। তাই এখন এখান থেকে চলে যাওয়াই মঙ্গল। যতক্ষণ না ওনার রাগ কমছে ততক্ষণ ওনার আশেপাশে আসা যাবে না, না হলে সব রাগ আমার উপর ঝাড়বেন। উনি আমার দিকে এগিয়ে আসছেন। আমি উল্টো ঘুরে দৌড় দিতে যাব, তখন উনি আমার হাত চেপে ধরেন। টান দিয়ে আমাকে দরজার সাথে চেপে ধরেন। আমি ভয়ে সিটিয়ে আছি, জানি এখন আমার উপর দিয়ে সুনামি যাবে। উনি দাঁতে দাঁত চেপে বলেন, পুরনো প্রেম জেগে উঠছে তাই না? মানে বুঝতে পারছিস না? বুঝবি কি করে? এখন তো তোর দুনিয়ার কোনো কিছুই বোধগম্য হবে না। তোর লাইফে আবার তোর প্রাক্তন প্রেমিক ফিরে আসছে। তোর মস্তিষ্ক জুড়ে তো শুধুই নিহান, অন্য কিছু অর্থ তো তোর মাথায় ঢুকবে না। আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? আমি আজে বাজে কথা বলছি না, তুই আজে বাজে কাজ করছিস। ভার্সিটির নাম করে গিয়ে প্রাক্তন প্রেমিকের সাথে রংলীলা করছিস। আপনি এখন রেগে আছেন। আপনার মাথা ঠিক নেই। কি বলছেন আপনি নিজেও বুঝতে পারছেন না। আমার মাথা একদম ঠিক আছে। আমি তোকে ভার্সিটিতে পড়তে পাঠিয়েছিলাম, নিহানের সাথে প্রেম করতে না।
এখন আমি একদম শিওর আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি ভাবলেন কি করে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি নিহানের সাথে প্রেম করব? আমি তো এখন ওর মুখটা পর্যন্ত দেখতে চাই না। প্রেম তো অনেক দূরের কথা। কেন আমার সাথে এত নাটক করছিস? আমি তোর এসব নাটক আর সহ্য করতে পারছি না। প্রথমে ভালোবাসার নাটক করলি, আর এখন নিজেকে আমার কাছে ভালো প্রমাণ করতে চাইছিস। তুই একদিন বলেছিলি আমি অ্যাক্টিং করলে অল্প দিনে বেশ খ্যাতি অর্জন করতে পারতাম। আমার মনে হয় আমি না, তুই পারতি। এত সুন্দর অ্যাক্টিং করার জন্য নোবেল দেওয়া উচিত তোকে। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝছি না। বল না, আমার ভালোবাসার মাঝে কি কমতি ছিল? তুই নিহানের এত ভুল ক্ষমা করে দিয়ে তার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে দিলে, সব অপমান ভুলে গেলি। আমার কি দোষ ছিল? তোকে ভালোবাসাটা কি আমার দোষ? তুই কেন আমার ফিলিংস নিয়ে এভাবে খেললি? আমার তো একটা মন আছে, বল। কেন সেই মনটা বারবার ভেঙে দিচ্ছিস? সেদিন শুনেছিলাম নিহানের সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল। সেদিন আমার মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, তবু নিজেকে সামলে নিয়েছিলাম। তারপর তুই আবার আমার জীবনে এলি। তোর ভালোবাসা দিয়ে আবার আমার ভাঙা মনটা জোড়া লাগালি, কিন্তু আবার তুই আমার মনটা ভেঙে দিলি। এখন সত্যি আফসোস হচ্ছে কেন যে তোর সাথে আমার দেখা হলো। এখনো মনে পড়ে সেদিনের কথা, যেদিন তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তোর সাথে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন তুই কাদা মেখে ভূত হয়েছিলি। তখন তুই নিতান্তই বাচ্চা একটা মেয়ে। তোর বয়স ছিল তখন মাত্র 7 বছর। তোর কাদা মাখা বাচ্চা বাচ্চা ফেস দেখে তখনই আমার তোকে ভালো লেগে যায়। তোকে দেখি ইচ্ছে করছিল গাল দুটো টেনে দিই। তুই তখন আন্টির হাতের মার খেয়ে মাটিতে বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদছিলি। তোর সাথে কারণে অকারণে ঝগড়া করি, সবসময় তোর আশেপাশে থাকতে চাইতাম। আস্তে আস্তে ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়। হঠাৎ একটা ঝড় এসে আমার জীবনটা এলোমেলো করে দিল। কারণে অকারণে তোর সাথে ঝগড়া, তোদের বাড়ি যাওয়া বন্ধ করে দিলাম। তুইও বড় হতে থাকিস, আমিও বড় হতে থাকি। আমিও বুঝতে পারি এটা আমার শুধু ভালো লাগা না, ভালোবাসা। কিন্তু ততদিন তোর সাথে আমার দূরত্ব বেড়ে যায়। তুই অন্য কারো প্রেমে পড়ে যাস। যেদিন শুনেছিলাম তুই নিহানকে বিয়ে করার জন্য জেদ ধরেছিস আর আঙ্কেল রাজি হয়ে গেছে, সেদিন আমি সারা রাত কান্না করি। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু প্রিয়জন হারিয়ে ছেলেরাও কাঁদে। আমিও কেঁদেছিলাম 4 দেওয়ালে বন্দি রুমের মাঝে। আমি সবার মতো নিজের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারি না, তাই হয়তো তুই আমার ভালোবাসাটা বুঝলি না। একদিন তুই ঠিকই আমার ভালোবাসাটা বুঝবি, কিন্তু সেদিন তুই আমাকে খুঁজে পাবি না। সেদিন হারিয়ে যাব তোর শহর থেকে অনেক দূরে। কথাগুলো বলে আরিয়ান রুম থেকে বেরিয়ে যায়। আমি দরজা ঘেঁষে হাঁটি মুড়ে বসে পড়ি ফ্লোরে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কানের কাছে বারবার বাচ্চা আরিয়ানের বলা শেষ কথাগুলো, একদিন তুই ঠিকই আমার ভালোবাসাটা বুঝবি, কিন্তু সেদিন তুই আমাকে খুঁজে পাবি না। সেদিন হারিয়ে যাব তোর শহর থেকে অনেক দূরে। আরিয়ান কেন বারবার দূরে চলে যাওয়ার কথা বলে? আরিয়ান কি বুঝে না ওর দূরে চলে যাওয়ার কথা শুনলে আমার কষ্ট হয়? আরিয়ান কেন আমার সাথে এমন ব্যবহার করলো? আমি তো আরিয়ানের এসব ব্যবহার মেনে নিতে পারছি না। এই ভালো তো এই খারাপ, এই কেয়ারিং তো এই অত্যাচার। আর আরিয়ান এসব কি বলে গেল? কিছুই মাথায় ঢুকছে না। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি নিহানের সাথে কখন রংলীলা করলাম? আরিয়ানকে এসব আজে বাজে কথা কে বলল? উঠে দাঁড়ালাম, ঢুলো ঢুলো পায়ে বেলকনিতে চলে এলাম। কার্পেটের ওপর দপ করে বসে পড়লাম। হঠাৎ আমার হাতের ফোনের মেসেজ টোন বেজে উঠল। লক খুলতে খুলতে টুংটাং শব্দ করে বেশ কিছু মেসেজ আসে। সবগুলো মেসেজে 1 নাম্বার থেকে এসেছে। মেসেজগুলো আননোন নাম্বার থেকে এসেছে। আমি মেসেজ ওপেন করি। কি ভাবছো? আমি তোমার প্রণয়ের দহনে পড়ব আর তুমি সুখে শান্তিতে সংসার করবে?
তা আমি কখনো হতে দিব না। আমি যেমন তোমার ফনয়ের দহনে পুড়েছি, তেমন তোমাকেও ফুটতে হবে। তুমি যদি আমার না হও, আমি তোমাকে আর কারোর সাথে সুখে শান্তিতে সংসার করতে দিব না। আমাকে চিনতে পারছো নাকি ভুলে গেছো? এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি ভুলে যাওয়ার অভিনয় করছো? তুমি ভুলে যাওয়ার চেষ্টা করলেও আমি বলতে দিব না। আচ্ছা যাও, আমি নিজেই আমার পরিচয়টা দিচ্ছি। আমি নিহান, তোমার ভালোবাসা, যাকে এক মুহূর্ত না দেখলে তুমি পাগল হয়ে যাও। পাগলি একটা, ফিরিতি কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। খুব তাড়াতাড়ি দেখা হবে বেবি। ভাই জানেমান। তার মানে নিহান সব কিছু করেছে। আরিয়ানকে নিহানই ভুল বুঝিয়েছে। আরিয়ান নিহানের কথায় আমাকে ভুল বুঝলো, আমাকে সত্যিটা বলার সুযোগটাও দিল না। আমি এতদিনে আরিয়ানের একটু বিশ্বাস পর্যন্ত অর্জন করতে পারলাম না। অন্যের কথা শুনে আমাকে অবিশ্বাস করলো। চোখ বন্ধ করে দেয়ালে মাথা ঠেকিয়ে দিলাম। আমার কিছু ভালো লাগছে না, সব কিছু অসহ্য লাগছে। কি সুন্দর ফুরফুরে ঠান্ডা বাতাস লাগছে। অন্য সময় হলো চোখ বন্ধ করে বাতাস উপভোগ করতাম, কিন্তু আজকে বাতাসটাও আমার কাছে বিষাক্ত লাগছে। গোধূলি লগ্ন এখন। সূর্য তার রক্তিমা বা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। আমিও ঘুমে ডুলছি। চোখের পাতা খুলে রাখায় দায় হয়ে গেছে। এক সময়গুলো বন্ধ হয়ে এলো। হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। হুট করে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার কারণ আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। অনেক ক্ষুধা লাগছে। এখন কিছু না খেলে আমি শেষ। চারদিকে অন্ধকার, তার মানে রাত হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে বসে টেবিলে ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা 12টায় অবস্থান করছে। আশ্চর্য বিষয়, আমি এতক্ষণ ধরে ঘুমোচ্ছি, কেউ আমাকে ডাক দিল না। অ্যাটলিস্ট খাওয়ার জন্য হলেও তো ডাকবে। আমি বিছানায় এলাম কি করে? আরিয়ান নিয়ে আসছে, কিন্তু আরিয়ান তো রুমে নেই। আমার ঘুমের মাঝে হাঁটার অভ্যাস হয়ে গেল নাকি? ঘুমের মাঝে হেঁটে হেঁটে ব্যালকনি থেকে বিছানায় চলে আসছি। ব্যালকনিতে একটা মানুষের ছায়ামূর্তি দেখা যাচ্ছে। আমার আর বুঝতে অসুবিধা হলো না যে এটা আরিয়ান। আমি বিছানা থেকে নেমে এগিয়ে গেলাম ব্যালকনির দিকে। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি আকাশের দিকে তাকিয়ে থাকার মতো কিছু খুঁজে পেলাম না। না আছে চাঁদ, না আছে তারা, শূন্য আকাশ, শুধু গুটগুটে অন্ধকার। মানুষ অনেক সময় অনেক কিছু কোনো কারণ ছাড়াই করে, যে করে তার কাছে সেটা ভালো লাগলে অন্যদের কাছে সেটা পাগলামি মনে হয়। আমি আরিয়ানের পিছনে গিয়ে দাঁড়ালাম। আরিয়ানের কাঁধে হাত দিতে গিয়েও বারবার সরিয়ে নিচ্ছি। আরিয়ান এখনও আমার উপর রেগে আছে। এখন যদি এত রাতে সিন ক্রিয়েট করে তাহলে সবাই জেগে যাবে। ব্যাপারটা অনেক বিশ্রী হবে। ডাকতে ইতস্ত বোধ করছি। ঠোঁটটা হালকা ভিজিয়ে নিয়ে গলার স্বর নামিয়ে বললাম, আরিয়ান। আরিয়ানের কোনো প্রতিক্রিয়া নেই। আগের মতোই ভাবলেশহীনভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি এবার আরিয়ানের কাঁধে হাত রাখলাম। আরিয়ান একবার আমার দিকে ফিরে তাকিয়ে আবার আকাশ দেখায় ব্যস্ত হয়ে যায়। আরিয়ান, তুমি এখনো আমার উপর রেগে আছো? আজকে নিহান আমাকে ভার্সিটিতে ডেকেছিল, কিন্তু আমি শুনেও না শোনার ভান করে চলে আসছি। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে নিজের ভালোবাসার প্রতি তোমার এতটুকু বিশ্বাস নেই? তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে এই ফোনটা দেখো, তবেই তুমি সব কিছু বুঝতে পারবা। নিহান আমাকে বিকালবেলা মেসেজ দিয়েছিল যে তোমার সাথে আমাকে সুখে তোর কথা শোনা বা মোবাইল দেখার প্রয়োজন আমার নেই। আমি তোকে সম্পূর্ণ বিশ্বাস করি। কি বলতো, নিজের ভালোবাসার মানুষের সম্পর্কে এত খারাপ খারাপ কথা শুনলে কারোরই মাথা ঠিক থাকার কথা না। আমারও তার ব্যতিক্রম হয়নি। তার উপর নিহানের সাথে তোর এমন অন্তরঙ্গ ছবি দেখে নিজের মাথা ঠিক রাখতে পারিনি। জানি ছবিগুলো ফেক,
তবু তোর ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল, এই কারণে যে তুই এমন একটা ছেলেকে ভালোবাসলি যে তোর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে দুইবার ভাবে না। নিহানের ওপরও প্রচণ্ড রাগ হচ্ছিল, একটা মেয়েকে ভালোবাসে না বলে তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে দুইবার ভাবে না। এসব ভেবে আগে মাথা ফেটে যাচ্ছিল। তখন তুই রুমে এলি, তোকে দেখে সব রাগ উপড়ে দিলাম। প্লিজ আমাকে ভুল বুঝিস না, আই এম সরি। আমি আরিয়ানের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছি। তোকে হারানোর ভয় আমাকে প্রতি মুহূর্তে খুঁড়ে খুঁড়ে খায়। মনে হয় তুই এই বুঝে তোকে হারিয়ে ফেললাম। তোকে হারানোর ভয়ে আমি রাতে ঘুমোতে পারি না। মনে হয় আমি ঘুমোলেই নিহান এসে তোকে নিয়ে যাবে। নিহানের কথা শুনে, নিহানের সাথে তোর এমন ছবি দেখে মনে হচ্ছিল এবার বুঝি সত্যিই তোকে হারিয়ে ফেললাম। নিহান তোকে আমার কাছ থেকে কেড়েই নিল। তোকে হারানোর ভয়ে আমি তোর সাথে আরও বেশি রুড বিহেভ করি। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোকে এক মুহূর্ত না দেখলে আমার পৃথিবী শূন্য হয়ে যায়। তুই ছেড়ে গেলে আমি সত্যিই মরে যাব। আর কোনোদিন মরার কথা বলবা না। আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। এই হাতটা যখন একবার ধরেছি, মৃত্যুর আগ পর্যন্ত আর ছাড়ব না। ওই একটা নিহান কেন, শত নিহান আসলেও তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, বুঝছো? আরিয়ান মাথা নেড়ে সম্মতি জানায়, তারপর শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আরিয়ান। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আরিয়ান জড়িয়ে ধরলেই তো আর ক্ষুধা কমে যাবে না। আমি আরিয়ানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মুছরামুছরি শুরু করে দে। এমন চটপট করছিস কেন? আমাকে প্লিজ ছাড়ো, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। তোর ক্ষুধা মেটানোর জন্য তো আমি আছি। প্লিজ ফাজলামো করো না। তুমি তো জানো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আচ্ছা যা, আর ফাজলামো করবো না। চল খেয়ে নিবি। আমি তোর খাবার আগেই রুমে নিয়ে আসছি। তুই রুমে গিয়ে দেখ, বেড সাইডে টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নে। আমি একটা ফোন করে আসছি। আচ্ছা। আরিয়ানের কথা মতো আমি রুমে এসে খেয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরিয়ান আসছে না দেখে আমি শুয়ে পড়লাম। আমি শুতে আরিয়ান রুমে এসে নিজেও শুয়ে পড়ে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে, তোর ক্ষুধা তো আমি মিটালাম, আমার ক্ষুধাও তো তোর মিটাতে হবে। খুব সকালে চিৎকার চেঁচামেচিতে আমাদের ঘুম ভেঙে যায়। আমাদের রুমের সামনে এভাবে চিৎকার কেন করছে? দরজাতে কেউ থাপ্পড় দিচ্ছে, দাম দাম শব্দ হচ্ছে। বাইরে আব্বু আম্মু, আনহা আর নিহানের গলা পাওয়া যাচ্ছে। আব্বু বেশ উত্তেজিত হয়ে বলছে, এমন অসভ্যর মতো চিৎকার চেঁচামেচি করছো কেন? এটা ভদ্রলোকের বাসা, বেরিয়ে যাও এখান থেকে। আমি চাই না তুমি আমার ছেলে আর বউকে কোনোভাবে ডিস্টার্ব করো। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। তুমি একজন ভদ্রলোকের বাসায় গায়ের জোর খাটিয়ে ঢুকছো আর ভিতরে ঢুকে চেঁচামেচি করছো। আপনার যা ইচ্ছে করে নিন গিয়ে, আমি এখান থেকে যাব না। আমি আপনার মতো অনেক পুলিশ দেখছি। আপনার মতো পুলিশরা আমাকে কিছুই করতে পারবে না। আমি বড় জোর আমাকে অ্যারেস্ট করতে পারবেন, জেলে ঢুকাতে পারবেন না। বাইরে কি হয়েছে আরশি? সবাই এত চিৎকার করছে কেন? আর নিহানি বা এত সকালে আমাদের বাসায় কি করছে? উফ, আমি কি করে বলবো? তুমি যেখানে আমিও সেখানে। আচ্ছা, তুমি শাওয়ার নিয়ে এসো। আমি বাইরে গিয়ে দেখছি ব্যাপারটা। আজকে যদি নিহান তোমার নামে আরেকটাও খারাপ কথা বলে, তাহলে ওকে আমি খুন করে ফেলবো। আমি কিছু না বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আরিয়ান এখন অনেক রেগে আছে। আমি কিছু বললে তার উল্টোটা বুঝবে, তাই কথা না বাড়ানোই ভালো। আমি শাওয়ার নিয়ে নিলাম। হঠাৎ ওয়াশরুমের দরজায় ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আমি শরীরে ভালো করে ওড়নাটা পেঁচিয়ে বের হয়ে এলাম।
দরজার সামনে নিহানকে দেখে মেজাজটাই গরম হয়ে গেল। চিৎকার করে বললাম, এমন অসভ্যের মতো ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছেন কেন? প্রবলেমটা কি আপনার? আমার পারমিশন ছাড়া আমার আর আমার হাজব্যান্ডের বেডরুমে ঢোকার অধিকার দিল কে আপনাকে? এসব কি বলছো আরু? তুমি আমাকে আপনি আপনি করে ডাকছো কেন? তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? আমি আপনার সাথে তেমন বিহেভ করছি যেমন করার দরকার। আপনার সাথে ভালো বা খারাপ কোনো রকম বিহেভ করার আমার ইচ্ছে নেই। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। প্লিজ এখান থেকে চলে যান। আমি চাই না আপনার আচরণের কোনো রকম প্রভাব আমার ম্যারিড লাইফে পড়ুক। প্লিজ আরু, তুমি আমার সাথে এভাবে কথা বলো না। এখানটা বুকের দিকে, এখানটা জ্বলে যায়। আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আজ এই চরিত্রহীন মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছো কেন? তার উপর এখন তো বিবাহিত। প্লিজ আরু, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি একটা ভুল করেছি। ভুলটা হয়তো ক্ষমারও যোগ্য। তোমার আমাকে ক্ষমা করতে হবে না। তুমি শুধু আমার সাথে চলো। তোমাকে আমি আমার লাইফে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনি ফিরিয়ে নিয়ে যেতে চাইলে যে আমিও আপনার সাথে চলে যাব, সেটা আপনি ভাবলেন কি করে? আপনি ভুল করেননি। আপনি আমার সাথে অন্যায় করেছেন, যার কোনো ক্ষমা নেই। আপনি জানেন বিয়ের আসরে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কতটা অপমানজনক? আর বিয়েটা যদি ভেঙে দেওয়া হয় ছেলে পক্ষ থেকে, তাহলে তো আর কথাই নেই। আপনি বিয়ে ভেঙে দেওয়ার জন্য রিজন হিসেবে দাঁড় করালেন আমি চরিত্রহীন। আপনি একটা চরিত্রহীন মেয়েকে বিয়ে করতে পারবেন না। আপনি খ্যাত আনস্মার্ট মেয়েকে নিয়ে সারা জীবন কাটাতে পারবেন না। তাহলে আজকে এই খ্যাত আনস্মার্ট মেয়েটার কাছে কেন এসেছেন? আর আপনার শিক্ষিত স্মার্ট বউ কই? যাকগে, আপনার বউ সম্পর্কে জানার বিন্দুমাত্র জানার ইচ্ছা আমার নেই। ইনফ্যাক্ট আপনি রিলেটেড কোনো কথাই আমি শুনতে চাই না। চলে যান এখান থেকে। আপনার মতো মেরুদণ্ডহীন ছেলের সাথে আমি কোথাও যাব না। আপনার মতো ছেলের সাথে যাওয়ার থেকে মরে যাওয়া ভালো। প্লিজ এভাবে বলো না। আমি ইচ্ছে করে ওই দিন বিয়ে ভেঙে দিইনি। বাধ্য হয়ে বিয়েটা ভেঙে দিয়েছিলাম। গায়ে হলুদের আগের দিন জানতে পারি আমি ক্যান্সার নামক ভয়ঙ্কর রোগে আক্রান্ত। আমার হাতে সময় ছিল মাত্র 2 মাস। এটা জানার পর আমি তোমাকে কি করে আমার অনিশ্চিত জীবনে জড়াতাম। তাই আমি ভেবেছিলাম তোমাকে সবটা বলে দিয়ে বিয়ে ভেঙে দিব। তাই গায়ে হলুদের অনুষ্ঠান যখন হচ্ছিল তখন তোমাকে উপরে যেতে বলি। তুমি আমার কথা মতো উপরে যাও, কিন্তু ভুল করে আরিয়ানকে আমি ভেবে জড়িয়ে ধরো। তখনই আমি রুমে প্রবেশ করি। অজান্তেই তোমাদের জড়িয়ে ধরা অবস্থায় ভিডিও করে ফেলি। আর ভিডিওটা গিয়ে আনিশাকে দেখায়। আনিশা ভিডিওটা দেখার পর বলে বিয়ের দিন তাকে বিয়ে করে নিয়ে তোমার গায়ে চরিত্রহীনা নামক তকমা লাগিয়ে দিয়ে বিয়ে ভেঙে দিতে। তাহলে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করবে আর আরিয়ানের সাথে সংসার শুরু করবে। সব কিছু আমাদের প্ল্যান মতোই হয়, কিন্তু বিয়ের কিছুদিন পর জানতে পারি আমি ক্যান্সারে আক্রান্ত না। কেউ ষড়যন্ত্র করে মিথ্যে ক্যান্সারের রিপোর্ট বানায়। সেই রিপোর্টটা আর কেউ না, আনিশাই বানিয়েছিল। আনিশা আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি আনিশাকে রিজেক্ট করে দিই। তার প্রতিশোধ নিতেই এমন একটা জঘন্য খেলা খেলেছে তোমার আর আমার সাথে। ওর জন্য আমাদের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি খুব তাড়াতাড়ি আনিশাকে ডিভোর্স দিব আর তোমাকে বিয়ে করব। আরও প্লিজ আমার সাথে চলো। জাস্ট শাট আপ মিস্টার নিহান। আরেকবার যেন আপনার মুখে হারু নামটা না শুনি। আর কত নাটক করবেন আপনি? নাটক করতে আপনি ক্লান্ত হন না? আপনি কি ভাবছেন আমি সত্যিটা জানি না? তুমি কি জানো?
আপনি আনিশাকে ডিভোর্স দিতে চাইছেন কারণ আনিশা কখনো মা হতে পারবে না। আনিশার মা হওয়ার ক্ষমতা নাই। আপনি এসব মিথ্যা কথা চিৎকার করলে সত্যিটা পাল্টে যাবে না, সত্য মিথ্যা হয়ে যাবে। আপনি হচ্ছেন একজন স্বার্থবাদী মানুষ, নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারেন। আপনার কোনো ক্যান্সার হয়নি বা ক্যান্সারও কোনো নকল রিপোর্টও আপনাকে দেওয়া হয়নি। সবটাই ছিল আপনার আর আনিশার প্ল্যান। এটা ঠিক, আনিশা আপনাকে প্রপোজ করেছিল, কিন্তু আপনি রিজেক্ট করে দেন নাই, বরং প্রপোজালটা সদর গ্রহণ করে নেন। আনিশার মতো একটা মেয়েকে নিজের বউ হিসেবে পাওয়া আপনার কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। কারণ আনিশা যেমন সুন্দরী তেমনই স্মার্ট, টাকাওয়ালা বাবার মেয়ে। তাই আপনি আনিশাকে বিয়ে করতে রাজি হয়ে যান। আপনি জানতেন আরিয়ান আমাকে ভালোবাসে, আর আপনি সেই সুযোগটাই কাজে লাগালেন। গায়ে হলুদের দিন আপনি সেম আরিয়ানের মতো সেজে এসেছিলেন। আপনাদের প্ল্যান ছিল আরিয়ানের শরীরে পানি জাতীয় কিছু ফেলে দিবেন। আরিয়ান সেটা পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যাবে, আর আপনিও আমাকে সেখানে পাঠিয়ে দিবেন আমার শরীরেও হলুদ লাগানোর কথা বলে। আমি আর আরিয়ান এক রুমে ঢুকতে আপনারা বাইরে থেকে দরজা বন্ধ করে দিবেন, আর বাসার সবাইকে চিৎকার করে ডাকবেন। সবাই আমাদের দুজনকে এক রুম থেকে আবিষ্কার করলে আপনি আমাকে চরিত্রহীনা বলে বিয়ে ভেঙে দিয়ে যাবেন। কিন্তু আপনাদের কাজটা আর একটু সহজ করে দিল আরিয়ান নিজেই একটা রুমে চলে গেল, আর আপনিও আমাকে সেই রুমে পাঠিয়ে দিলেন। আমি অতিরিক্ত এক্সাইটমেন্টে এত খেয়াল না করে আরিয়ানকে আপনি ভেবে জড়িয়ে ধরেছিলাম। আপনি তখনই ভিডিওটা করে ফেললেন, আর পরের দিন সেই ভিডিও দেখিয়ে বিয়ে ভেঙে দিয়ে গেলেন, আর আমাকে আর আরিয়ানকে বানিয়ে গেলেন চরিত্রহীন। কাউকে ধোঁকা দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, সেটার জলজ্যান্ত প্রমাণ আপনি। আপনার বিবাহিত জীবনে 3টা দিনও সুখের কাটলো না। বিয়ের 3 দিনের মাথায় জানতে পারলেন আনিশা কখনো মা হতে পারবে না। তাই এখন আনিশাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে চাইছেন, কারণ আপনি ভেবেছিলেন আমি আপনার জীবনের সেকেন্ড অপশন হিসাবে চিরকাল থাকব। এসব মিথ্যে বিশ্বাস করো, আরও তোমার কথা একটাও সত্যি না। তোমার আর আমার বিরুদ্ধে আবার কেউ ষড়যন্ত্র করছে, আর এই ষড়যন্ত্রকারী আর কেউ না, এই আরিয়ান। এই পৃথিবীতে দুজন ব্যক্তি আছে যারা চায় না আমরা দুজন এক হই। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।